আচ্ছা, এটা কি ভাবা যায় যে প্রায় সব সংস্কৃতিতেই একজন ত্রাণকর্তার কথা বলা হয়েছে? একজন যিনি আসবেন একেবারে সবথেকে খারাপ সময়ে, যখন অন্ধকার চরমে পৌঁছাবে। হিন্দু ধর্মেও ঠিক এমনটাই বলা আছে। তিনি হলেন কল্কি, ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার। কিন্তু আসল প্রশ্নটা হলো, তিনি আসবেনটা কবে? আর এইখানেই কিন্তু আসল ব্যাপারটা, মানে পুরাণ অনুযায়ী কলিযুগ শেষ হতে তো এখনো প্রায় 4,27,000 বছর বাকি। তাহলে কিছু লোক কেন ভাবছেন যে কল্কি অবতার এখনই আসছেন? আজকের আলোচনার যে উৎস, সেই টেক্সটটা কিন্তু প্রচলিত ধারণাকে একদম চ্যালেঞ্জ করে বসেছে। চলুন দেখা যাক ঠিক কি বলতে চাওয়া হচ্ছে। তো কলিযুগ শেষ হওয়ার কি কোনো নির্দিষ্ট ডেট আছে, মানে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখার মতো? না, আমাদের আজকের আলোচনার উৎস বলছে ব্যাপারটা মোটেই সেরকম নয়। এর শেষটা বোঝা যাবে সমাজের অবস্থা দেখে, সমাজের অবক্ষয়ের লক্ষণ দেখে। তো চলুন সেই লক্ষণগুলোই একটু দেখে নেওয়া যাক। এই টেক্সটের মূল কথাই হল, শেষের যে চিহ্নগুলোর কথা বলা হয়েছিল সেগুলো নাকি এখনই দেখা যাচ্ছে। মানে চারপাশের পরিস্থিতিই নাকি প্রমাণ করে দিচ্ছে যে কলিযুগ তার নির্দিষ্ট সময়ের অনেক আগেই শেষ হতে চলেছে। বলা হচ্ছে আমরা এমন একটা সময়ে আছি যেখানে অধর্ম এতটাই বেড়েছে যে এবার দৈব হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই। আর এই অবক্ষয়ের জন্য সোর্স টেক্সটটা কিন্তু সরাসরি ঔপনিবেশিকতাকেই দায়ী করছে, বিশেষ করে ইংরেজি শিক্ষাকে। দেখুন, এখানে লর্ড ম্যাকলের একটা কথা তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে কোনো হিন্দু যিনি ইংরেজি শিক্ষা লাভ করেছেন তার নিজ ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকবে না। মানে যুক্তিটা হলো, এই শিক্ষা ব্যবস্থাটাই ভেতর থেকে আমাদের ঐতিহ্য আর বিশ্বাসকে দুর্বল করে দিয়েছে। শুধু তাই নয়, ভারতের বিভাজনকেও কলিযুগের একটা বড় লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। টেক্সটটা বলছে এটা ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতিরই একটা ফল। ভারতকে দুই টুকরো করে দিয়েছিল, আর এর ফলে যে সংঘাতের জন্ম হয়েছে তা তো আজও চলছে। তো টেক্সটটা ঠিক কী কী লক্ষণের কথা বলছে? এখানে দেখুন, সমাজের প্রায় সব স্তরেই নৈতিকতার পতন, চারদিকে দুর্নীতি, আধ্যাত্মিকতার অভাব আর বিভাজনের রাজনীতি। মানে লিস্টটা বেশ লম্বা। টেক্সটার মতে এই সব কিছুই কিন্তু একটা গভীর সংকটের দিকেই ইশারা করছে। এরপর আমাদের সোর্স টেক্সটটা একটা বেশ চমকে দেওয়ার মতো দাবি করছে। সংখ্যাটা দেখুন, ৮০ কোটি। বলা হচ্ছে স্বাধীনতার পর থেকে নাকি এতগুলো গরু হত্যা করা হয়েছে। আর এটা যে শুধু একটা আধ্যাত্মিক ক্ষতি তা নয়, অর্থনৈতিকভাবেও নাকি এটা একটা বিশাল ক্ষতি। টেক্সটটা এমনও যুক্তি দিচ্ছে যে এই সম্পদটাকে ঠিকঠাক কাজে লাগালে ভারত হয়তো বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটা হতে পারত। নিজেদের যুক্তিকে আরও জোরালো করতে টেক্সটটা কিছু পরিসংখ্যানও ব্যবহার করেছে। যেমন এই চার্টটা দেখুন, এখানে হিন্দু আর মুসলিম পরিবারের গড় বার্ষিক খরচের একটা তুলনা দেখানো হয়েছে। এটা থেকে সোর্স টেক্সটটা তাদের কিছু উদ্বেগ তুলে ধরতে চাইছে। আর এই সব কিছুর ওপর ভিত্তি করে টেক্সটটা একটা সতর্কবাণী দিচ্ছে। তারা বলছে, যদি এই ট্রেন্ড চলতেই থাকে তাহলে আগামী 200-300 বছরে হিন্দু পরিচয়টাই হয়তো টিকে থাকবে না। বুঝতেই পারছেন, এখানে একটা মারাত্মক জরুরি অবস্থার কথা বলা হচ্ছে। আর এই চরম পরিস্থিতিটাই নাকি কল্কির আগমনের মঞ্চ তৈরি করে দিচ্ছে। তো এতক্ষণ ধরে তো আমরা শুধু সংকট আর অবক্ষয়ের কথা শুনলাম। এবার তাহলে সমাধানটা কি? এখানেই টেক্সটটা তার আসল জায়গায় আসছে। আর সমাধানটা হলো সেই ভবিষ্যৎবাণীতে বলা ত্রাণকর্তার আগমন। আর সেই মহানায়কের নাম হল কল্কি, ভগবান বিষ্ণুর দশম এবং অন্তিম অবতার। তো কে এই কল্কি? ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি একজন যোদ্ধা অবতার। একটা সাদা ঘোড়ায় চড়ে, হাতে দিব্য তলোয়ার নিয়ে তিনি আসবেন। তার কাজ হবে অধর্মকে ধ্বংস করা। কিন্তু তার উদ্দেশ্য শুধু বিনাশ নয়, বরং ধর্মকে আবার প্রতিষ্ঠা করা আর একটা নতুন যুগের, সত্যযুগের সূচনা করা। কল্কি পুরাণে কিন্তু তার পুরো জীবনের একটা ছক দেওয়া আছে। বলা হয়েছে তার জন্ম হবে সম্ভল গ্রামে, বিষ্ণুযশ নামে এক ব্রাহ্মণের ঘরে। তিনি পরশুরামের কাছ থেকে অস্ত্রবিদ্যা আর শাস্ত্রের জ্ঞান লাভ করবেন। তারপর তিনি অধর্মিক রাজা আর শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আর সবশেষে ধর্মকে প্রতিষ্ঠা করে নতুন সত্যযুগের সূচনা করবেন। এটাই হলো তার মিশন। আচ্ছা, এই ভবিষ্যৎবাণী তো একটা বিশাল ব্যাপার, কিন্তু সোর্স টেক্সটটা শুধু এই মহাকাব্যিক বর্ণনার মধ্যেই থেমে নেই। এটা বরং ভক্তদের জন্য একটা রাস্তা দেখাচ্ছে কি করে তারা এই মুহূর্তেই, মানে বর্তমান সময়ে, কল্কির সাথে একটা আধ্যাত্মিক সংযোগ স্থাপন করতে পারে। আর এই সংযোগের একটা দারুণ উপায়ের কথা বলা হয়েছে, যার নাম স্বপ্নানুভব। সোজা কথায় এটা হলো স্বপ্নের মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা। টেক্সটটা বলছে ভক্তরা নাকি স্বপ্নের মাধ্যমে সরাসরি কালকির কাছ থেকে মেসেজ পেতে পারেন, কোনো নির্দেশ, সতর্কতা বা ভবিষ্যতের আভাস। মানে তার আসার আগেই তার সাথে কানেক্ট করার একটা উপায় আর কি।
শুধু স্বপ্নই নয়, টেক্সটটাতে ভক্তদের জন্য কিছু নির্দিষ্ট মন্ত্ররও কথা বলা আছে, আর দাবি করা হচ্ছে যে এই মন্ত্রগুলো নাকি জীবনের নানান সমস্যা মেটাতে সাহায্য করে। এই টেবিলটাতে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন দেখুন, সমৃদ্ধি আনার জন্য একটা মন্ত্র আছে, আবার আসুরিক শক্তি বা নেগেটিভ এনার্জি ধ্বংস করার জন্য আরেকটা। এমনকি মানসিক অবসাদের সাথে লড়ার জন্য একটা বিশেষ মন্ত্রের কথা বলা হয়েছে। টেক্সটের মতে এগুলো জপ করলে নাকি দৈব সাহায্য পাওয়া যায়। এখানেই শেষ নয়, টেক্সটটা একটা জপ যন্ত্রর কথাও বলছে। এটা একটা ভক্তিমূলক ডিভাইস। বলা হচ্ছে এর যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, সেটা নাকি আত্মাকে সক্রিয় করে তোলে আর চারপাশের নেগেটিভ এনার্জি দূর করে দেয়। তো সব মিলিয়ে দেখলে আমরা আসলে কি নিয়ে কথা বলছি? আমরা একটা প্রাচীন ভবিষ্যৎবাণীর একটা আধুনিক ব্যাখ্যা দেখছি। এই সোর্স টেক্সটটা আসলে আমাদের সময়ের সমস্যাগুলোর সাথে পুরাণের একটা যোগসূত্র তৈরির চেষ্টা করছে। এই যে দ্বন্দ্বটার কথা আমরা শুরুতেই বলেছিলাম, সেটা এখানে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। একদিকে প্রচলিত বিশ্বাস বলছে যে কলিযুগ শেষ হতে এখনও লক্ষ লক্ষ বছর বাকি, আর অন্যদিকে আমাদের এই সোর্স টেক্সটটা বলছে না, সময় দিয়ে নয়, লক্ষণ দিয়ে বিচার করতে হবে, আর সেই হিসাবে শেষটা খুব কাছে। এই দুটো চিন্তার পার্থক্যটাই কিন্তু পুরো আলোচনার মূল পয়েন্ট। তাহলে কল্কি অবতারের আসল মিশনটা কি? এই চারটা খুব সুন্দরভাবে সেটাকে ভাগ করে দেখাচ্ছে। দেখুন, অধর্মকে ধ্বংস করা, ভক্তদের রক্ষা করা, ধর্মকে আবার ফিরিয়ে আনা, আর সবশেষে সত্যযুগের সূচনা করা। মানে এটা শুধু ধ্বংসের গল্প নয়, এটা আসলে একটা নতুন ভালো যুগ তৈরির গল্প, একটা মহাজাগতিক পুনঃস্থাপন। আর সোর্স টেক্সটের এই একটা লাইন পুরো ব্যাপারটাকে যেন একবারে বুঝিয়ে দিচ্ছে। কলিযুগে পাপের পাত্র ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। ভাবুন একবার, মানে পরিস্থিতি এতটাই খারাপ যে এবার একটা পরিবর্তন আসতেই হবে, এটা আর ঠেকিয়ে রাখা যাবে না। শেষ পর্যন্ত এটা মনে রাখা খুব দরকার যে কল্কির গল্পটা শুধু অন্ধকারের শেষের গল্প নয়, এটা একটা নতুন ভোরের শুরুর গল্প। বলা হয় না, রাত যত গভীর হয় ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়। কল্কির আগমন ঠিক সেই নতুন উজ্জ্বল ভোরেরই একটা প্রতিশ্রুতি। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। সমাজ কিভাবে তার নিজেদের সময়ের চ্যালেঞ্জগুলোকে বুঝতে আর সেগুলোর গুরুত্ব বোঝাতে প্রাচীন ভবিষ্যৎবাণীগুলোকে নতুন করে ব্যাখ্যা করে। এটা শুধু কল্কি পুরাণের ব্যাপার নয়, এটা মানুষের ইতিহাসের একটা চিরন্তন প্রশ্ন। আমরা অতীতকে ব্যবহার করে বর্তমানকে কিভাবে দেখি?